আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। আগামী ১.৫-২ মাসের মধ্যে সিলেট নগরীর চেহারা পাল্টে দিতে চান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর রাস্তাঘাট পাবে নান্দনিক রূপ। সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট, পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা। সিলেটে মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় ৩ মামলা, আসামি ৩ শতাধিক। সিলেটে নগরীতে রাতের আঁধারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের পোস্টারিং। সিলেটে কিশোর হত্যা মামলার আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার। করোনায় দেশে আরও ১৫ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত ৩২৯। সিলেটে ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর চেয়ে দ্বিগুণ করোনা আক্রান্ত রোগী শনাক্ত। আইপিএলে সাকিবের দাম ৩,২০,০০,০০০ রুপি, কিনে নিল পুরনো দল কলকাতা রাইডার্স। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী ১.৫-২ মাসের মধ্যে সিলেট নগরীর চেহারা পাল্টে দিতেছেন সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। চৌহাট্টা কোর্ট পয়েন্ট সড়কের মতো বন্দরবাজার থেকে টিলাগড়ের রাস্তাও দৃষ্টিনন্দন করা হবে। পর্যায়ক্রমে পুরো শহরকে দেয়া হবে নান্দনিক রূপ। বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টায় উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মেয়র আরিফুল হক চৌধুরী জানান, চৌহাট্টা থেকে আম্বরখানা পর্যন্ত সড়ক বিভাজনে ভিন্ন রকম গ্রিল লাগানো হবে। সড়কের দুপাশের ফুটপাতকে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে হিসাবে গড়ে তোলা হবে। তিনি বলেন, সিলেটকে উন্নত, ডিজিটাল ও ব্যতিক্রমধর্মী নগরী হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ট্রাক টার্মিনাল বড় করে অন্যত্র নেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনালেও উন্নয়ন কাজ শুরু করে প্রশস্ত করা হয়েছে। ছোট গাড়িগুলোর জন্য ইতিমধ্যে 4টি জায়গা নির্ধারণের জন্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করা হয়েছে। পাশাপাশি সুশৃঙ্খলভাবে গাড়ি চলাচলের ক্ষেত্রে ভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এভাবে আমাদের নাইরফুল থেকে টিলাগড় যাবে, এইভাবে আমরা আম্বরখানা থেকে মদিনা মার্কেট যাবে, এইভাবে আমরা এখন ডিকাই বাজার রোডকে অন্যভাবে আমরা দেখব। মিরের ময়দানের রোড হবে। এখানে যে ব্লুবার্ডের স্কুলের পাশে দিয়ে ছড়া দেখতেছেন, এটাকে একটা নান্দনিক একটা লেকের মতো করব। আশা তো অনেক কিছু আছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেলের সিলেটস্থ রাষ্ট্রীয় শোধনাগারগুলো বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। সংকটের কারণে আজকালের মধ্যে সিলেটের পাম্পগুলো জ্বালানি তেল শূন্য হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। জ্বালানি তেল সংকটের স্থায়ী সমাধানের জন্য সিলেটের শোধনাগারগুলো পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা। সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সূত্র জানায়, সিলেটে ১১৪টি পেট্রোল পাম্প রয়েছে। আগে চট্টগ্রাম থেকে প্রতি সপ্তাহে 18 থেকে 20 লাখ লিটার ডিজেল আসতো সিলেটে। সিলেটস্থ রাষ্ট্রীয় শোধনাগার থেকে সরবরাহ হতো পেট্রোল ও অকটেন। কিন্তু বিএসটিআই নির্ধারিত মান বজায় রাখা সম্ভব হচ্ছে না, এমন অজুহাতে গেল 4.5 মাস ধরে সিলেটস্থ রাষ্ট্রীয় শোধনাগারগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে সিলেটের গ্যাস ফিল্ডগুলো থেকে গ্যাসের সাথে উত্তোলিত কনডেন্সেট পাঠানো হচ্ছে চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি শোধনাগারে। ফলে সিলেটের পাম্পগুলো সব ধরনের জ্বালানি তেলের জন্য চট্টগ্রাম নির্ভর হয়ে পড়তে হয়। রেলের ওয়াগনও করে সপ্তাহে 3-4 বার সিলেটে জ্বালানি তেল আসলেও সে তেল দিয়ে চাহিদা পূরণ সম্ভব হচ্ছে না। এছাড়া কোনো কারণে ওয়াগন সংকট দেখা দিলে জ্বালানি তেল সংকট আরও প্রকট হয়ে দাঁড়ায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগে প্রতি সপ্তাহে চট্টগ্রাম থেকে 18-20 লাখ লিটার ডিজেল আসতো সিলেটে। পেট্রোল ও অকটেনের যোগান হতো স্থানীয় শোধনাগারগুলো থেকে। কিন্তু স্থানীয় শোধনাগারগুলো বন্ধ করে দেওয়া হলেও চট্টগ্রাম থেকে জ্বালানি তেলবাহী ওয়াগন বাড়ানো হয়নি। ফলে প্রতি সপ্তাহে আগে যে পরিমাণ ডিজেল সিলেট আসতো, এখন ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন মিলে একই পরিমাণ আসছে। এতে পাম্পগুলো জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউশনস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক জুবাইর আহমদ চৌধুরী জানান, বিএসটি এর নির্ধারিত মানসম্পন্ন জ্বালানি তেল উৎপাদন সম্ভব হচ্ছে না, এমন অজুহাতে সিলেটস্থ রাষ্ট্রীয় শোধনাগারগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ চট্টগ্রামের বেসরকারি যেসব প্রতিষ্ঠান থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে তার মান আরও খারাপ। নিম্নমানের জ্বালানি তেল বিক্রির অভিযোগে ইতিমধ্যে সিলেটের কয়েকটি পাম্পকে ভোক্তা অধিকার ও অধিদপ্তর বিএসটিআই জরিমানা করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র থেকেই সিলেটের শোধনাগারগুলো বন্ধ করে রাখা হয়েছে অভিযোগ করে তিনি জ্বালানি তেল সংকট নিরসনে শোধনাগারগুলো পুনরায় চালুর দাবি জানান।
জুবায়ের আহমদ চৌধুরী জানান, গত কয়েকদিন ধরে সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট বিরাজ করছে। সিলেটের ডিপগুলো তেল শূন্য হয়ে পড়েছে। কয়েকদিন থেকে আশুগঞ্জ থেকে তেল নিয়ে পাম্পগুলো বিক্রি করছে। এই অবস্থা বিরাজ করলে 2-1 দিনের মধ্যে সিলেটের পাম্পগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সিলেট নগরীর চৌহাট্টায় মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে সিটি কর্পোরেশনের শ্রমিক, পরিবহন শ্রমিক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ এবং অস্ত্র উদ্ধারের ঘটনায় 3টি মামলা হয়েছে। বুধবার রাতে সিলেটের কোতোয়ালি থানায় মামলাগুলো দায়ের করা হয়। এর মধ্যে পুলিশ বাদী হয়ে 2টি ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 1টি মামলা দায়ের করা হয়। মামলায় 3 শতাধিক পরিবহন শ্রমিককে আসামি করা হয়েছে। বুধবার দুপুরে মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদ নিয়ে নগরীর চৌহাট্টায় তুলকালাম কাণ্ড ঘটে। ত্রিমুখী সংঘর্ষে সিটি কর্পোরেশনের কর্মচারী, পুলিশ, পরিবহন শ্রমিক সহ অন্তত 20 জন আহত হন। ভাঙচুর করা হয় প্রায় অর্ধশত গাড়ি। সংঘর্ষ থামাতে পুলিশ 16 রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফয়সাল আহমদ ফাহাদকে আটক করে পুলিশ। এ ঘটনায় বুধবার রাতে কোতোয়ালি থানায় এসআই মুস্তাফিজুর রহমান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুর ফাহাদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দানের অভিযোগে এসআই আব্দুল মান্নান বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এই মামলায় 17 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়। সিটি কর্পোরেশনের কাজে বাধা দান এবং কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলার অভিযোগে সিলেট সিটি কর্পোরেশনের উপর সহকারী প্রকৌশলী দেবব্রত দাস বাদী হয়ে দ্রুত বিচার আইনে আরও একটি মামলা দায়ের করেন। এই মামলায় 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 150 জনকে আসামি করা হয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহর আলী শেখ জানান, ইতিমধ্যে পুলিশ সংঘর্ষকারীদের ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। সিলেট নগরীতে রাতের আঁধারে পোস্টারিং করেছে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠান আহ্বান জানিয়ে এ পোস্টারিং করে তারা। বুধবার দিবাগত রাতে তারা পোস্টারিং করে। বৃহস্পতিবার সকালে নগরীর লোহারপাড়া, আম্বরখানা ও কাজীটুলা এলাকার বিভিন্ন স্থাপনার দেয়ালে পোস্টারগুলো দেখতে পাওয়া যায়। হিজবুত তাহরীর উলাইয়া বাংলাদেশ কর্তৃক ছাপানো পোস্টারে লেখা ছিল, বিশ্বের 100 শহর থেকে মুসলিম উম্মাহের প্রতি হিজবুত তাহরীরের আহ্বান, খেলাফত প্রতিষ্ঠান করুন। নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর পোস্টারিং করলেও বিষয়টি জানে না পুলিশ। তবে এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার BM আশরাফুল্লাহ তাহের। সিলেটের কোম্পানিগঞ্জে কিশোর হৃদয় মিয়া হত্যা মামলার প্রধান আসামিকে ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন কোম্পানিগঞ্জের টুকেরগাঁও গ্রামের মৃত হেফজু মিয়ার ছেলে। হৃদয় হত্যার পর থেকে আত্মগোপনে চলে যায় সাদ্দাম। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। বুধবার প্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সাদ্দামকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ সুপার জানান, 31 জানুয়ারি কোম্পানিগঞ্জ থানাধীন নয়াগাঙের পার ধোলাই নদীর পাড় থেকে হৃদয় মিয়া নামের এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ একাধিক টিম কাজ করে। এক পর্যায়ে নিহত কিশোর হৃদয়ের বন্ধু নয়ন ও রুহুল আমিনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ সময় তারা পুলিশকে জানায়, তাদের অপর বন্ধু সাদ্দামের সাথে হৃদয় কয়েকদিন ঘোরাফেরা করতে দেখেছে তারা। পরে প্রযুক্তির সহায়তায় সাদ্দামের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। তো তাদের কাছে 10,000 টাকা পাওনার একটা লেনদেন ছিল। সে রাতে সুপারি বিক্রি করার পরে তো টাকা আনতে গিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি হয় 3 জনের মধ্যেই। তো এটার ফলশ্রুতিতে সাদ্দামের নেতৃত্বে মিজান এবং সুমন এই 3 জনে মিলেই হৃদয়কে মেরে ফেলে। সাদ্দাম আমাদের কাছে বিস্তারিত স্বীকার করেছে এবং স্বীকার করার পরে তার অপর যে সহযোগী সুমন এবং মিজান, ওই 2 জনকে আমরা কালকে রাতে গ্রেপ্তার করি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে 15 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 12 জন পুরুষ ও 3 জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,329 জনে।
এছাড়া এই সময়ে 391 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 5,42,268 জনে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়ে গেল 24 ঘন্টায় দেশের 214টি ল্যাবে 14,742টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 14,603টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 39,08,257টি। আর নতুন নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হন 391 জন। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 638 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,79,932 জন। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষার হার 2.068%। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.87% ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 90.35%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.53%। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর চেয়ে দ্বিগুণ করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিন বিভাগে আরও 27 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 13 জনের করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। বৃহস্পতিবার সকাল স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয় গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 27 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন তার মধ্যে 23 জনই সিলেট জেলার। বাকি 3 জন সিলেট এমজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী। আর একদিনে সুস্থ হওয়া 13 জন সিলেট জেলার বাসিন্দা। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায় বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 16,179 জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,703 জন। এছাড়া সুনামগঞ্জে 2,051 জন, হবিগঞ্জে 1,992 জন ও মৌলভীবাজারে 1,936 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে 4 জেলায় 25 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 23 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জে 2 জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের 15,381 জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন 278 জন। গত মৌসুমে খেলতে পারেননি আইসিসির নিষেধাজ্ঞায়, তবে সাকিব আল হাসানের দিকে এবার দৃষ্টি ছিল বড় ফ্র্যাঞ্চাইজিগুলোর। চেন্নাইয়ে বৃহস্পতিবার আইপিএলের নিলামে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের সঙ্গে লড়াই বেশ জমেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের। টাইগার অলরাউন্ডারের জন্য প্রথম বিড করে কলকাতা, এরপর পাঞ্জাব কিংস তাকে দলে পাওয়ার আগ্রহ প্রকাশ করে। এক পর্যায়ে জমে উঠে লড়াই, একটু একটু করে দাম বাড়ছিল। শেষ পর্যন্ত 3,20,00,000 রুপিতে ঠেকেছে সাকিবের দাম। তবে নতুন ঠিকানায় নয়, সেই পুরনো দল কলকাতা নাইট রাইডার্সই শেষ পর্যন্ত লুপে নিয়েছে সাকিবকে। ভিত্তিমূল্য 2 কোটি রুপি থেকে বাড়তে বাড়তে 3,20,00,000 রুপিতে উঠলে কলকাতার সঙ্গে আরও কোনো দল লড়াই করতে রাজি হয়নি। এতক্ষণ শুনছিলেন বাংলা বিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইলেও সাথে থাকার জন্য ধন্যবাদ।